নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দার্জিলিং ট্যুরের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। প্রথম পর্বে শুভরাত্রি জানিয়ে আমরা শেষ করেছিলাম। অনেক ভোরেই আমরা উঠে পড়েছি এবং চলেছি ওম শ্রী গণেশায় ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিসের কাছে। সেখান থেকেই গাড়ি করে আমরা যাচ্ছি আমাদের প্রথম গন্তব্য টাইগার হিলে। আজকের দিনের ট্যুরের জন্য 350 টাকা লেগেছিল, শেয়ার গাড়িতে করেই আমরা ঘুরবো। আমরা চলেছি টাইগার হিলের পথে। আমরা পৌঁছে গিয়েছি টাইগার হিলে। এই টাইগার হিল জায়গাটি হলো ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য দার্জিলিং হিমালয়ান রেলওয়ের উচ্চতম স্টেশন ঘুম শহরের সর্বোচ্চ বিন্দু। এখান থেকে মাউন্ট এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা পর্বতের বিস্তারিত দৃশ্যপট দৃষ্টিগোচর হয়। দেখুন, এখনো সূর্যোদয় হয়নি, কিন্তু তার আগের লাল আভায় চারিদিক আলোকিত হয়ে উঠছে। এখানে আমরা এসেছি সূর্যোদয় দেখার জন্য। খানিকটা কুয়াশা দেখা গিয়েছিল, তারপরে আস্তে আস্তে কুয়াশা কেটেছে। টাইগার হিল জায়গাটি দার্জিলিং শহর থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত। দার্জিলিং থেকে এখানে জিপে করে যাওয়া যায়, আবার চৌরাস্তা, আলুবাড়ি বা জোড়বাংলা হয়ে পায়ে হেঁটে গিয়ে তারপর পাহাড়ি পথ বেয়ে উঠেও পৌঁছানো যায়। সূর্যোদয়ের সময় নিচু উচ্চতায় সূর্যকে দেখতে পাওয়ার আগেই কাঞ্চনজঙ্ঘার শিখরগুলি আলোকিত হয়ে ওঠে। পৃথিবী পৃষ্ঠের বক্রতার জন্য টাইগার হিল থেকে মাকালু পর্বতকে মাউন্ট এভারেস্টের থেকে উঁচু মনে হয়। টাইগার হিল থেকে সরল রেখায় মাউন্ট এভারেস্টের দূরত্ব 172 কিলোমিটার। দেখুন, আস্তে আস্তে আলো ফুটে উঠছে। আর কিছুক্ষণের মধ্যেই সানরাইজ হয়েছিল। আকাশ পরিষ্কার থাকলে দক্ষিণে কার্শিয়াং শহর এবং কিছু দূরে দক্ষিণে তিস্তা নদী, মহানন্দা নদ, বালাসন নদ ও মেচি নদীকে সর্পিল পথে এঁকে বেঁকে চলতে দেখা যায়। চোলা পর্বতমালার পিছনে অবস্থিত তিব্বতের চুমলডিপ পর্বতটিকেও টাইগার হিল থেকে দেখা যায়। এই পর্বতটি টাইগার হিল থেকে 135 কিলোমিটার দূরে অবস্থিত। সেঞ্চল বন্যপ্রাণী অভয়ারণ্য টাইগার হিলের কাছেই অবস্থিত। দেখুন সূর্যোদয়ের অপরূপ দৃশ্য।
টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘাকে মাউন্ট এভারেস্টের চেয়েও উঁচু দেখায়, কারণ পৃথিবীর বক্রতা এভারেস্টের থেকে কয়েক মাইল কাছে। টাইগার হিল থেকে এভারেস্টের সরলরেখায় দূরত্ব 172 কিলোমিটার। পরিষ্কার দিনে দক্ষিণে কার্শিয়াং দৃশ্যমান হয়, যে কথা ইতোমধ্যেই আমি জানিয়েছি। আপনাদের দেখাচ্ছি অসম্ভব সুন্দর সূর্যোদয়ের দৃশ্য। মেঘ কেটে গিয়ে মাঝে মাঝেই দৃশ্যমান হচ্ছে কাঞ্চনজঙ্ঘার বিভিন্ন অংশ। সেই সমস্তটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। টাইগার হিলের এই সুন্দর ভিউ দেখার জন্য প্রচুর মানুষ এখানে প্রত্যহ ভিড় করেন। আজকেও ভিড় ছিল অত্যধিক। পায়ে হেঁটে ধীরে ধীরে আমরা নিচে নামতে থাকলাম এবং নামার সাথেই আমরা একটি মন্দিরের দর্শন পেলাম। সেই মন্দিরটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। টাইগার হিল থেকে নামার সময় এটি আপনারা দেখতে পাবেন। প্রসঙ্গত একটা কথা বলে রাখা ভালো, টাইগার হিলে যখন আপনারা আসছেন তখন কিন্তু আপনারা অবশ্যই টুপি ক্যারি করবেন। যদি টুপি না নিয়ে যান বা মাফলার না নিয়ে যান, এখান থেকেও আপনারা কিনে নিতে পারেন, কারণ অত্যধিক ঠান্ডা পড়ে, তাই সেটা ক্যারি না করলে কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হবে। এরপরে আমরা চলেছি ঘুম মনেস্ট্রির পথে। এই ঘুম মনেস্ট্রি সামতেন চোলিং বুদ্ধিস্ট ঘুম মনেস্ট্রি নামেও পরিচিত। আমরা চলেছি সেই ঘুম মনেস্ট্রির পথে। আমরা চলে এসেছি ঘুম মনেস্ট্রি বা ঘুম মঠে। সে মঠে প্রবেশ করছি এবং চারপাশের অংশগুলি আপনাদেরকে দেখাচ্ছি। এই মঠটি গেলুপ্পা বা হলুদ টুপি সম্প্রদায়ের অন্তর্গত এবং এটি মৈত্রেয় বুদ্ধের 15 ফুট উঁচু বিশেষ মূর্তির জন্য বিখ্যাত। ভবনটির বহির্ভাগ 1850 সালে বিখ্যাত মঙ্গোলীয় জ্যোতিষী এবং সন্ন্যাসী সোকপো সেরাপ গ্যাটসো দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। 1850 থেকে 1905 সাল পর্যন্ত তিনি মঠের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। পরে তিনি তিব্বতে যান এবং তার জন্মস্থানে মৃত্যুবরণ করেন। 1909 সালে কিবজে ডোমো গেসে রিনপোচে নগওয়াং কালসাং, যাকে লামা ডোমো গেসে রিনপোচে নামে ডাকা হয়, তিনি মঠের প্রধান হিসাবে সেরাপ গ্যাটসোর স্থলাভিষিক্ত হন। মন্দিরের অভ্যন্তরের প্রধান মূর্তিটি হল মৈত্রেয় বুদ্ধ বা ভবিষ্যৎ বুদ্ধের। এই 15 ফুট উঁচু মূর্তিটি তার আমলে বিশেষভাবে তৈরি করা হয়েছিল।
আমরা মনাস্ট্রির একদম ভিতরেই চলে এসেছি। তার চারপাশে এই দোকান রয়েছে, সেখান থেকে আপনারা কিছু জিনিস ক্রয় করতে পারেন। এটা দেখিয়েই আমরা ভিতরে প্রবেশ করব। আমরা ভিতরে প্রবেশ করেছি। যে কথাটি বলছিলাম, এই 15 ফুট উঁচু মূর্তিটি তার আমলে বিশেষভাবে তৈরি করা হয়েছিল। তিনি 1910 থেকে 1952 সাল পর্যন্ত মঠের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 1959 সালে তিব্বতে চীনা দখলের সময় অনেক উচ্চপদস্থ মঠপতি ভারতে আসেন এবং এই মঠে আশ্রয় নেন। 1951 সালে দলাই লামা ধর্দ রিনপোচেকে বোধগয়াতে তিব্বতী মঠের প্রধান সন্ন্যাসী হিসেবে প্রেরণ করেন। 1961 সালে তাকে দার্জিলিংয়ের ইগাচোলিং মঠের ঘুমের প্রধান হিসাবে প্রেরণ করা হয়। তার মৃত্যুর পর তেনজিং লেগসাদ ওয়াংদি নামে একজনকে সেই স্থানে বসানো হয়। 1996 এর 25 এপ্রিল তিনি কালিম্পং তিব্বতী আইটিবিসিআই স্কুলে সন্ন্যাস রীতি অনুসারে সিংহাসনে অধিষ্ঠিত হন। মহামান্য ধর্মগুরু ধার্দ রিনপোচের তত্ত্বাবধানে মঠটির উন্নয়নের জন্য পরিচালনা কমিটি গঠন করা হয়েছিল। বর্তমানে স্থানীয় ভক্তদের দান এবং অবদানের মাধ্যমেই এই মঠটি তার চাহিদা পূরণ করছে। মঠের বাইরে কিছু দোকান রয়েছে, এই দোকান থেকে আপনারা অবশ্যই কিছু সংগ্রহ করবেন। মঠে যারা অবস্থান করেন তারাই কিন্তু এই দোকান চালান। যদি আপনারা এখান থেকে সংগ্রহ করেন তাহলে তাদেরও একটু হেল্প হয়। আরেকটা কথা বলা ভালো, এখানকার চা কিন্তু অপূর্ব। আমি এর আগেও এসেছি, এখানে চা খেলে আপনার মন একদম ফ্রেশ হয়ে যাবে। আমরাও এখান থেকে চা খেয়েছিলাম। এরপরে আমরা চলেছি বাতাসিয়া লুপের পথে। আমরা পৌঁছে গিয়েছি বাতাসিয়া লুপ। সে বাতাসিয়া লুপের বাইরে কিছু হোমস্টে আছে, সেটা আপনাদের দেখাচ্ছি। এর ফোন নাম্বারও আমি এখানে দিয়ে দেব। এখানে ঢোকার জন্য আপনাদের 50 টাকা করে এন্ট্রি ফি লাগবে। দার্জিলিং এলে বাতাসিয়া লুপ অবশ্যই আসবেন। কেন বলছি, আমার এই পুরো ভিডিওটি দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন। অপূর্ব ভিউ আপনারা কিন্তু এখান থেকে পাবেন। চলুন বাতাসিয়া লুপে প্রবেশ করা যাক। বাতাসিয়া লুপে প্রবেশের পরেই যেটা আমার মন কেড়ে নিয়েছিল তা হলো আমাদের দেশের জাতীয় পতাকা। দেখুন অসাধারণ ভিউ। এই বাতাসিয়া লুপ দার্জিলিং শহর থেকে 5 কিলোমিটার দূরে এবং ঘুম এবং দার্জিলিং শহরের মধ্যে অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা ও অন্যান্য তুষারাবৃত হিমালয় শৃঙ্গের মনোরম দৃশ্য দেখার জন্য মানুষকে আকর্ষণ করে এবং দার্জিলিং হিমালয় রেলওয়ের অসাধারণ প্রকৌশল বিস্ময় উপভোগ করে, যেখানে প্রায় অদৃশ্যভাবে রেললাইনটি একটি বৃত্ত অতিক্রম করে 1000 ফুট উচ্চতায় নেমে আসে। বাতাসিয়া লুপের কেন্দ্রে রয়েছে যুদ্ধ স্মারক। স্বাধীনতার পর থেকে জাতির সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রাণ উৎসর্গকারী সাহসী গোর্খা সৈন্যদের স্মরণে দার্জিলিং জেলা সৈনিক বোর্ড এই স্মারকটি তৈরি করেছে। আপনাদের দেখাচ্ছি কাঞ্চনজঙ্ঘার অসাধারণ দৃশ্য। এর আগে টাইগার হিলের সানরাইজ আপনাদের দেখিয়েছি, কিন্তু বাতাসিয়া লুপের যে ভিউ আপনাদের আমি দেখাচ্ছি সেটা সত্যি অসাধারণ। ধীরে ধীরে বাতাসিয়া লুপের বিভিন্ন জায়গাগুলি আমরা ঘুরে ঘুরে দেখছি এবং সাথে আপনাদেরকেও দেখাচ্ছি। এই বাতাসিয়া লুপ 1919 সালে চালু হয়েছিল। এই স্থানে 50,000 বর্গফুটের একটি ফুলের বাগান রয়েছে। আমরা রয়েছি বাতাসিয়া লুপে। কাঞ্চনজঙ্ঘার ভিউটা কেবল দেখুন, আমি কিছুটা জুম করে দেখানোর চেষ্টা করছি। অসাধারণ, বেস্ট ভিউ বলা যেতে পারে এখনো অব্দি। দার্জিলিং ঢোকার সময় আমরা একটা ভিউ পেয়েছিলাম গাড়ির মধ্যে, সেটা ভিডিও করা যায়নি, কিন্তু আজকে সকাল থেকে যা যা ভিউ দেখছি মন একদম ভরে গিয়েছে। আপনাদের দেখাচ্ছি সেই বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘা দৃশ্য।
অপূর্ব, মনোমুগ্ধকর, আরো কি কি বিশেষণ দেওয়া যায় এই মুহূর্তে মাথায় আসছে না। অসাধারণ লাগছে এই জায়গাটা। আমরা রয়েছি বাতাসিয়া লুপে। এখানকার অসাধারণ ভিউ আপনাদের দেখাচ্ছি। প্রসঙ্গত বলে রাখা ভালো যে স্মৃতিসৌধর কথা বলছিলাম সেটি 1995 সালে স্থাপন করা হয়েছিল। এটি দার্জিলিং এর বিখ্যাত হিলকার্ট রোডের উপর অবস্থিত। এরপরে লেন্সের ভিতর দিয়ে আপনাদের দর্শন করায় বিভিন্ন শৃঙ্গ। খালি চোখে যতটা দেখছিলেন লেন্সের মাধ্যমে কিন্তু আরো সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই লেন্সের মাধ্যমে দেখতে চাইলে 50 টাকা চার্জ দিতে হবে। আমরা সেই চার্জটা দিয়ে ভিতরে গিয়েছিলাম। বাতাসিয়া লুপ থেকে আমরা আমাদের রুমে ফিরেছিলাম এবং এই দুটি কেক কিনেছিলাম। সেই কেকটা খেয়ে আমরা আপাতত আমাদের পেট ভরিয়েছিলাম, কারণ এরপরে আমাদেরকে যেতে হবে আরো অনেক জায়গায়। প্রথমে আমরা যাব কেভেন্টার্সে, কিন্তু তার আগে আমাদের যে ব্যালকনি থেকে ভিউটা ছিল সেই ভিউটা একটু আপনাদের দেখিয়ে দিই। দেখুন কি সুন্দর ভিউ। মাঝে মাঝে মেঘে চারিপাশ ঢেকে যাচ্ছে, আবার কখনো কখনো মেঘ কিন্তু সরে যাচ্ছে। এটাই হলো পাহাড়ি অঞ্চলের অদ্ভুত মাধুর্য। আমরা রয়েছি এখন দার্জিলিং এর ম্যালে। চারপাশটা আমরা দেখাচ্ছি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায় খুব ভালো, কিন্তু সমস্যা হচ্ছে এই মুহূর্তে কুয়াশায় ঢাকা চারিদিক, তাই ভিউ পাওয়ার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। সেই ভিউ পয়েন্টের কাছাকাছি আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই হচ্ছে সেই ভিউ এর অবস্থা। খুব ভোরে আমাদের ব্যালকনি থেকে একটা সুন্দর ভিউ ছিল, কিন্তু মুহূর্তের মধ্যে সেই ভিউটা চলে যায়, সেটাকে ক্যাপচার করা যায়নি ক্যামেরাতে। যাই হোক, ব্রেকফাস্ট করব। চলুন ব্রেকফাস্ট করি, তারপর আবার ফিরবো। এরপরে আমরা চলেছি কেভেন্টার্সের পথে। দার্জিলিং এলে কেভেন্টার্স যেতেই হবে, এটা বাঙালিরা প্রায় সকলেই মনে করেন, আমিও তার বাইরে নই। কেভেন্টার্সে এলে লম্বা লাইন পেরিয়ে কিন্তু আপনাদের ঢুকতে হবে। দেখুন লাইন পড়ে গিয়েছে, সেই লাইনে আমরা দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ দাঁড়ানোর পরে কেভেন্টার্সে ঢোকার সুযোগ পেলাম। কেভেন্টার্সের উল্টো দিকে নির্মীয়মান এই হোটেলটি আপনাদের দেখাচ্ছি, শীঘ্রই এটাও চালু হয়ে যাবে, আমরা জানতে পেরেছি, তাই আপনাদের জানালাম। কেভেন্টার্সে ঢুকলেই এই দোকানটি আপনারা পাবেন। এখান থেকে কিন্তু আপনারা কিছু কিছু জিনিস ক্রয় করতে পারেন, আচার, জ্যাম, জেলি, অন্যান্য। কেভেন্টার্সের যে উপরের অংশ যেখানে আমরা বসেছিলাম সেখানে আমরা পৌঁছে গিয়েছি, সেটা আপনাদের দেখাচ্ছি। কেভেন্টার্স থেকে কিন্তু অসাধারণ ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার, সেটা আপনাদের দেখাই। 1889 সাল নাগাদ ব্রিটিশ সরকার ভারতীয় দুগ্ধ শিল্পের আধুনিকীকরণের জন্য প্রযুক্তিবিদ এবং দুগ্ধ উদ্যোক্তা মিস্টার এডওয়ার্ডস কেভেন্টারকে নিযুক্ত করেন। তিনি 1894 সালে সংযুক্ত প্রদেশের পতিত আলিগড় ডেইরি অধিগ্রহণের মাধ্যমে কাজ শুরু করেন। 1925 সালে সম্ভাবনা উপলব্ধি করে কেভেন্টার্স দুগ্ধ পুনরুজ্জীবিত করার সাফল্য এবং লাভজনকতা আবিষ্কার করার পর ভারতের নয়াদিল্লির চাণক্যপুরীতে আরেকটি দুগ্ধ খামার প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে দার্জিলিংয়েও তা প্রতিষ্ঠিত হয়। আপনাদের দেখাচ্ছি সেই কেভেন্টার্সেরই মেনু। 1937 সালে মিস্টার এডওয়ার্ডস কেভেন্টারের মৃত্যুর পর শিল্পপতি রামকৃষ্ণ ডালমিয়া 1940 সালে কেভেন্টার ব্র্যান্ড অধিগ্রহণ করেন।
1970-এর দশকে ভারত সরকার চাণক্যপুরীতেই তাদের কূটনৈতিক ছিটমহল সম্প্রসারের ফলে কেভেন্টারের প্রাথমিক কারখানাটি বন্ধ হয়। পরবর্তীকালে ডালমিয়া কেভেন্টার ব্র্যান্ডের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং অন্যান্য ব্যবসায়িক উদ্বেগের দিকে মনোনিবেশ করেন। অবশিষ্ট পরিবেশকরা এখনও কিন্তু কেভেন্টারের আউটলেট পরিচালনা করে চলেছেন। আমরা এখানে কি খেয়েছিলাম চলুন দেখা যাক। দুটো প্ল্যাটার আমরা অর্ডার করেছি, একটা হচ্ছে চিকেন প্ল্যাটার আর একটা হচ্ছে পর্ক প্ল্যাটার। আপনাদের দেখাচ্ছি। স্মোকড হ্যাম রয়েছে, কুকড হ্যাম রয়েছে, সালামি রয়েছে আর রয়েছে চিজ। আর এদিকে চিকেন প্ল্যাটারে রয়েছে চিকেন মিট লোফ, সালামি আর চিজ। আর এর সাথে এগস ফ্রাইড রয়েছে। এখান থেকে আমরা আবার ফিরেছিলাম ম্যাল রোডে, সেখানে যোগা সেশন চলছিল। সেখান থেকে আমরা গিয়েছিলাম মহাকাল মন্দিরে। এই মহাকাল মন্দিরটি ম্যাল রোডের একদম পাশে অবস্থিত, তাই এখানে এলে মহাকাল মন্দির দর্শন করতে ভুলবেন না। এই মন্দিরটি 1782 খ্রিস্টাব্দে দুর্জয় লিংজিং নামে একজন লামার উদ্যোগে নির্মিত হয়েছিল। মন্দিরটি প্রধানত ভগবান শিবের মন্দির, তবে এখানে মহাদেবের সাথে মা কালী, হনুমান, গণেশ, ভগবান বুদ্ধও পূজিত হন। এই মন্দিরটিতে হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের মানুষেরাই প্রার্থনা করতে আসেন। আমরা চলেছি এখন মহাকাল মন্দিরের পথে। মহাকাল মন্দির একদম দার্জিলিং এর ম্যালেই অবস্থিত, জাস্ট 2 মিনিট সেখানে আমরা পৌঁছে গেছি অলমোস্ট। আর দেখুন এর সামনে রয়েছে হোটেল। হোটেলের পাশ দিয়ে আমরা মহাকাল মন্দিরে উঠছি ধীরে ধীরে। মহাকাল মন্দিরে যাওয়ার জন্য কিন্তু বেশ কিছুটা রাস্তা উপরে উঠতে হয়, তাই যদি পায়ের সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে। আমরা পৌঁছে গেছি মহাকাল মন্দিরে। এখানে বসার জায়গা রয়েছে, আর দেখুন এই রেলিং এর মতো করা আছে। এর কারণ হচ্ছে আপনারা এতে হাত দিয়ে খুব সহজেই উঠতে পারবেন। মহাকাল মন্দিরে আমরা পৌঁছে গিয়েছি। এখানে রয়েছে জুতো রাখার জায়গা, সেখানে আপনারা জুতো রাখতে পারবেন। জুতো রাখার পরে প্রবেশ করছি মহাকাল মন্দিরের ভিতরে। এখানে পুজো হচ্ছে। এখান থেকে পুজোর সামগ্রী আপনারা সংগ্রহ করতে পারেন এবং চাইলে এখানে আপনারা টিফিন করতে পারবেন এবং কিছুক্ষণের জন্য বিশ্রামও করতে পারবেন। আরেকটু হেঁটে উপরে যেতে হবে মূল মন্দিরে প্রবেশ করার জন্য। এখানে এখন পুজো চলছে, সেই পুজো আপনাদের দেখানোর চেষ্টা করব। श्री राम लक्ष्मण सहायक चक्रवर्ती काशी दक्षिणाभिलाषित सौतमल्ल शिवार्ती विजयते भगवान महेश नूनमुस्मृतो विजयते वसुधांकरेन्द्र संपोजित वंचित सिद्धिवेति संपोध कुमारते परंपरा राम लक्ष्मण शरण्य शिवा पुरदो शिवादिक नाम सर्वते उच्चार गणागण गणागण नाम भवास्तु संकरा संगोपमान दुर्वे दुर्वे का मुष्टि प्राण परिमोचित राक्षस सिर संबोधन वाले रूप चिंता विक्रम श्री भगवान के रूप रक्षा विशाल वैरासन मानी आदि तो आपको हरम दंडित ओम भगवान कल्याण बादुगार क्या कल्याण बादुगार क्या कल्याण किताब ओम कल्याण बादुगार ओम नमो सिद्धार्थ। বেশ কিছুটা রাস্তা আরো কিন্তু উপরে উঠতে হচ্ছে। এখানে ওঠার আগেই
চটি খুলে আসার নিয়ম, কিন্তু বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে সেই নিয়ম পালন করেননি। আপনারা এরকম ধর্মীয় স্থানে এলে তার মর্যাদা এবং তার নিয়ম পালন করবেন, এটা আশা করি, আমরা সবাই আশা করি। মন্দিরের বিগ্রহ দর্শন করাচ্ছি। মন্দিরের বিগ্রহ দর্শন করাচ্ছি। এই মহাকাল মন্দির হলো একটা অত্যন্ত সুন্দর জায়গা, যেখানে আপনি হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের এক অপূর্ব মিশ্রণ পাবেন। সেই মিশ্রণের উপর ভর করে নির্মিত হয়েছে এই মহাকাল মন্দির। ফি বছর অসংখ্য শ্রদ্ধালুরা এখানে ভিড় করেন। বিভিন্ন ধর্মের মানুষের আপনারা সমাহার এখানে দেখবেন। মূলত হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মানুষের ভিড় এখানে বেশি, কিন্তু দার্জিলিং এলে আপনারা এটা দেখতেও ভুল করবেন না। আমার চশমা মহাকাল মন্দিরের ভিতরের দর্শন আপনাদের করালাম। এখানে আপনারা প্রদীপ প্রজ্বলন করতে পারেন, আপনাদের দেখাচ্ছি। অসংখ্য মানুষ এখানে প্রদীপ জ্বালছে। এটি একটি চুল্লি, এখানে ধূপ জ্বালা রয়েছে প্রচুর পরিমাণে। এখানেও রয়েছে অজস্র প্রদীপ। এবারে এই মন্দিরের চারপাশ একটু দর্শন করায়। এই মন্দিরে সবাই এলে এখানে চারপাশ একটা প্রদক্ষিণ করেন, সেটিও এর আচারের মধ্যেই পড়ে। অত্যন্ত সুন্দর একটা জায়গা, ধর্মীয় ভাবে পূর্ণ। কি সুন্দর এই স্থানে বিভিন্ন জাতি, বিভিন্ন প্রজাতির মানুষের সমাহার আমরা দেখতে পাচ্ছি। আমরা রয়েছি দার্জিলিং এর মহাকাল মন্দিরে। উপর থেকে নিচের দৃশ্য দেখাচ্ছি। আমি দাঁড়িয়ে রয়েছি যেখানে, সেখানে রয়েছে অজস্র পতাকা। বাতাসের শব্দ আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। বাতাসের ঘ্রাণ নিতে পাচ্ছেন কি? তা হয়তো পাচ্ছেন না, কারণ আপনারা রয়েছেন ক্যামেরার ওপারে। এখানে না এলে সেই আনন্দটা বোধহয় মিস করে যাবেন। তাই যদি দার্জিলিং আসেন, এই মহাকাল মন্দির দর্শন করতে ভুলবেন না। ভিডিওতে যতখানি আপনাদের চোখে পড়ছে এই জায়গা, তার থেকে বহু গুণ বেশি সুন্দর, অপূর্ব এই জায়গায় আমি রয়েছি আপনাদের সঙ্গে। সাউথ দীপাঞ্জন চ্যানেলে আপনারা দেখছেন সেই ভিডিও।
এই মহাকাল ধামের চারপাশের অংশটি আপনাদের দেখাচ্ছি। মহাকাল ধামের স্থানে প্রাচীনকালে দুর্জয় লিং নামে একটি গুম্ফা ছিল, যেটা 1765 খ্রিস্টাব্দে দুর্জয় লিংজিং দ্বারা নির্মিত হয়। পরবর্তীকালে গোর্খা সেনার আক্রমণে এই গুম্ফা ধ্বংসপ্রাপ্ত হয়, তবে 1782 খ্রিস্টাব্দে এই মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়। আমরা রয়েছি সেই মহাকাল মন্দিরের কাছে। মহাকাল মন্দিরের বাইরের অংশ আপনাদের দেখাচ্ছি। কি অপরূপ সুন্দর এই জায়গা। মহাকাল মন্দির থেকে বেরিয়ে এবার আমরা চলেছি নিউ মহাকাল মার্কেটের দিকে। আগের দিন মহাকাল মার্কেট গিয়েছিলাম রাত্রেবেলায়, যেটার এখন নাম নিউ মহাকাল মার্কেট হয়ে গিয়েছে। সেই নিউ মহাকাল মার্কেটেই আমরা আবার যাচ্ছি এবং তার চারপাশ দেখব, ঘোরাঘুরি করব এবং কিছু কেনাকাটা করব, কারণ গত রাত্রে সেরকম কিছু কেনা হয়নি। আর যাওয়ার পথেই যে সুন্দর দৃশ্য আমরা দেখেছিলাম সেগুলো আপনাদের দেখাচ্ছি। বিভিন্ন ভিউ আপনারা পেয়েছেন। এখন আবার দেখুন কুয়াশায় কিন্তু চারপাশ ঢেকে গিয়েছে। কখনো কখনো কুয়াশায় ঢেকে যাচ্ছে, কখনো কখনো আবার সমস্ত কিছুই দৃশ্যমান হয়ে উঠছে। সেটাই হলো এইসব স্থানের মজা। যেতে যেতে বিভিন্ন দোকান আমার চোখে পড়েছিল, সেগুলো কিন্তু আপনাদের দেখাচ্ছি। আপনারা যদি মন দিয়ে ভিডিওটি দেখেন সেগুলো কিন্তু আপনাদের নজরে পড়বে। তাই যদি আপনারা মহাকাল মন্দিরের কাছাকাছি থাকতে চান, এই হোটেলগুলোতে অবশ্যই বুক করতে পারেন। যদিও এই ভিডিওর মধ্যেই আর কোথায় কোথায় আপনারা থাকতে পারবেন তার সমস্ত ডিটেল আমি দিয়ে দেব ফোন নাম্বার সমেত। আমরা চলেছি এখন নিউ মহাকাল মার্কেটের পথে। আমরা মার্কেটে চলে এসেছি এবং ভিতরে প্রবেশ করে বিভিন্ন জিনিস দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। এখানকার লোকাল শিল্পীদের তৈরি যেমন জিনিস রয়েছে, তেমনি বাইরে থেকে আসা প্রচুর জিনিসও এখানে কিন্তু বিক্রি হয়। একটু দরদাম করে কিনবেন, তাহলে কিন্তু সস্তায় অনেক জিনিস পেতে পারেন। আর যদি দরদাম করতে না পারেন, তাহলে কিন্তু ঠকে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এখান থেকে আমরা গিয়েছিলাম হোটেল কুঞ্জিনীতে। রাস্তায় এই হোটেলটি পড়েছিল। আজকে যেহেতু প্ল্যাটার খেয়েছিলাম, সেই জন্য পেটটা অনেকটা ভারী ছিল, তাই আমরা খেলাম হালকা খাবার। এখানে সাউথ ইন্ডিয়ান খাবার আমরা খেয়েছিলাম। দেখুন এখানকার যে মেনু আছে সেটা আপনাদের দেখাচ্ছি, আপনারা চাইলে এখানে খেতে পারেন। আমরা খেয়েছিলাম মেন্দুবড়া, সেই মেন্দুবড়া ছবি আপনাদের দেখাবো। খাবার খেয়ে আমরা রুমে ফিরেছিলাম। তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়েছিলাম রক গার্ডেনের উদ্দেশ্যে। এটা কিন্তু প্ল্যানে ইনক্লুডেড ছিল না। এটা যদি আপনারা যেতে চান, আলাদা করে আপনাদের 350 টাকা দিতে হবে। আমরা 350 টাকা দিয়ে রক গার্ডেন গিয়েছিলাম। প্রথমে মনে হয়েছিল যে একটা জায়গার জন্য 350 টাকা বোধহয় অনেকটা বেশি, কিন্তু এর দূরত্ব এতটাই যে ঘোরার পর মনে হলো না, টাকাটা বেশি কিছু লাগেনি। যাই হোক, আমরা চলেছি রক গার্ডেনের পথে। আমরা পৌঁছে গিয়েছি রক গার্ডেনে।
এখানে রয়েছে চুন্নু সামার ফলস। এখানে ঢোকার জন্য আপনাদের দিতে হবে 20 টাকা। 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা রক গার্ডেনের ভিতরে ঢুকলাম। প্রথমেই কিছুক্ষণ ঝর্ণার পাশে গিয়ে দাঁড়ালাম, তারপরে বাকি ঘোরাঘুরি। রক গার্ডেনটি দার্জিলিং থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। ঘুম স্টেশনের পূর্বে ডান দিকে মোড় নিয়ে রক গার্ডেন যাওয়া যায়। এই পথটা নানাবিধ তীক্ষ্ণ মোড় নিয়ে তারপরে রক গার্ডেনে পৌঁছায়। গোর্খা পার্বত্য কাউন্সিল পর্যটক বিভাগ রক গার্ডেন প্রতিষ্ঠা করেছিল এবং জিএনএলএফ সুপ্রিমো সুভাষ ঘিসিং এর উদ্বোধন করেন। রক গার্ডেনের বৈশিষ্ট্য হিসাবে আখ্যায়িত করা হয় পথের পার্শ্ববর্তী সৌন্দর্যস্থল, যা কিনা বেশ খানিকটা কংক্রিট দিয়ে নির্মিত। এই উদ্যানটিতে ফুল বাগানের পাশাপাশি বিভিন্ন উচ্চতায় পাহাড়ের গা ঘেঁষে বসার স্থান রয়েছে। এখানে রয়েছে একটি ছোট্ট হ্রদও। পর্যটক বৃদ্ধির সাথে সাথে এখানে বিভিন্ন দোকানও কিন্তু গড়ে উঠেছে। এই রক গার্ডেনটি অনেকটা অঞ্চল জুড়ে অবস্থিত। আপনারা চাইলে অনেকটা উপর অব্দি যেতে পারেন। আমরা পুরোটাই গিয়েছিলাম, কিন্তু সবাই পুরোটা যান না, কারণ অনেকটা রাস্তা অতিক্রম করতে হয়, তাতে শরীর খারাপ হওয়ারও সম্ভাবনা থাকে। আমরা পুরোটাই উপরে উঠেছিলাম এবং তারপর আবার নিচে নেমে আসি। যত উপরে উঠবেন এই যে সৌন্দর্য রয়েছে সেটা আরো ভালোভাবে উপভোগ করতে পারবেন। তাই আমরা চেষ্টা করেছিলাম সর্বোচ্চ অনুভূতি যাতে আমাদের আসে। এর ফাঁকে আমি একটু স্টাইল মেরে নিলাম। রক গার্ডেনের বাইরে রয়েছে বিভিন্ন দোকান। এখান থেকে আমরা চা খেয়েছিলাম এবং মোমো খেয়েছিলাম। আপনারা চাইলে খেতে পারেন। খাবার খুব ভালো না হলেও চলনসই। এরপরে আমাদের রুমে ফেরার পালা। গাড়ি করে আমরা ফিরেছিলাম এবং ফেরার পথেই অপরূপ নৈসর্গিক দৃশ্য দেখতে পেয়েছিলাম। সেটাই চলুন একবার দেখে নেওয়া যাক। গাড়ি আমাদের ছেড়ে দিয়ে গিয়েছিল ওম শ্রী গণেশায় ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিসের সামনে। সেখান থেকে পায়ে হেঁটে আমরা আমাদের হোটেলের পথে যাচ্ছিলাম। যেতে যেতে চোখে পড়লো সুপার এক্সপো 2025 ইভেন্টটি এবং তা দেখে আমরা এখানে একটু ঢু মারলাম।
বিভিন্ন জিনিসপত্র কিন্তু এখানে বিক্রি হচ্ছে। জামা কাপড় থেকে শুরু করে সোয়েটার, বিভিন্ন খাদ্যদ্রব্য, সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে। দোকানিরা তাদের নিজস্ব পসরা বসিয়েছেন। এখানে আমার দাম একটু বেশি লাগলো, তো এখান থেকে আমরা কিছু ক্রয় করিনি, কিন্তু অজস্র মানুষ এখানে রয়েছেন এবং তারা কিন্তু কেনাকাটা করছিলেন। পানের দোকান দেখলেই পান খেতে খুব ইচ্ছে করে, তাই চটপট বেনারসি পান কিনে নিলাম। দার্জিলিংয়ে কোনো মেলা বসেছে আর সেখানে চা নেই তা কখনোই হতে পারে না। এখানে কিন্তু চায়েরও ভরপুর আয়োজন ছিল। হরেক রকমের চা এখানে বিক্রি হচ্ছিল। আপনাদের দেখাচ্ছি সুপার এক্সপো 2025 ইভেন্ট। এরপরে আমরা চলে এসেছিলাম ম্যাল রোডে অবস্থিত ময়ূক টিজের দোকানে। চা কেনার জন্য একাধিক দোকান রয়েছে, তার মধ্যে অন্যতম পরিচিত নাম হচ্ছে গোল্ডেন টিপস। গোল্ডেন টিপসে গত বছর চা কিনেছিলাম, এবছরে ভাবলাম ময়ূক টিজের চা একটু টেস্ট করা যাক। তো সেখানে আমরা ঢুকেছি। কি সুন্দরভাবে দোকানটি সাজানো দেখুন। খুব যত্ন করে ওরা আমাদের চা খাওয়ালেন এবং তারপর এখান থেকে আমরা চা কিনেছিলাম। সেই দোকানটি আপনাদের দেখাচ্ছি এবং ওনারা আমাদের যে চা দিয়েছিলেন সেটাও আপনাদের দেখাবো। পরে আমরা আমাদের রুমে ফিরে গিয়েছিলাম, কিন্তু আপনাদের এখন যেটা দেখাবো সেটা হলো কোন কোন জায়গায় আপনারা থাকতে পারবেন তার ডিটেলস। বিভিন্ন হোটেলের ফোন নাম্বার আপনাদের দিচ্ছি, আপনারা নোট ডাউন করে নিন, চাইলে সেখানে সরাসরি যোগাযোগ করতে পারেন। তবে এগুলি কিন্তু পেড প্রমোশন নয়, তাই আপনারা যদি সেখানে যেতে যান নিজ দায়িত্বেই যাবেন। যাওয়ার আগে অতি অবশ্যই সমস্ত কিছু খোঁজ নেবেন, তারপরেই যাবেন। আর শেয়ার গাড়িতে কিভাবে ঘুরবেন তা আমি প্রথম ভিডিওতেও বলেছি, এখানেও বললাম। সেই নাম্বারও কিন্তু আমি আরেকবার দিয়ে দেব। আজকে আমাদের ফেরার পালা। সকালে উঠেই মন খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু মন খারাপের সাথেই যখন ব্যালকনিতে এসে দাঁড়ালাম মনটা হঠাৎ করে তাজা হয়ে গেল। যাই হোক, রেডি হয়ে আমরা বেরোলাম এবং বেরিয়ে পড়ে আমরা প্ল্যান করেছিলাম টেস্টি এই দোকানটিতে খাবার খাওয়ার। ভেজ খাবার পাওয়া যায়, টেস্ট করতে চেয়েছিলাম, কিন্তু আমরা যেহেতু সকাল সকাল গিয়েছিলাম তখন এখানে খাবার হয়নি। রেডি না হওয়ার জন্য ওনারা আমাদের বলেন যে মোটামুটি 1-2 ঘন্টা বসতে হবে, তো আমরা সেটা চাইনি, তাই সেখান থেকে চলে যাই। এবং তার পাশেই আরেকটি দোকান রয়েছে 16 আনা বাঙালি বলে। ষোলো আনা বাঙালি কিন্তু খুব পপুলার একটি দোকান। সেই দোকানে আমরা প্রবেশ করছি।
চলুন এই হোটেলের মেনুর দিকে একটু নজর দেওয়া যাক, যদিও বেশিরভাগ খাবারই আনঅ্যাভেলেবেল ছিল। আমরা যে খাবার খেয়েছিলাম তা হলো ভাত, ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা ও শুক্তো। আমার কিন্তু ওভার প্রাইস লেগেছিল, এবং খাবারও কিন্তু ফ্রেশ নয়, ফ্রিজে রাখা খাবার ওরা গরম করে দেয় বলেই মনে হলো। খাবার খেয়ে আমরা শিলিগুড়ির পথে রওনা দিলাম। ম্যাল রোড থেকে একটু এগিয়ে গেলেই কিন্তু আপনারা শিলিগুড়ি যাওয়ার শেয়ার গাড়ি পাবেন। পাহাড় ভ্রমণ করে আমরা ফিরছি। পাহাড় আমাদের শেখায় ধৈর্য, সাদামাটা জীবনযাপন এবং প্রকৃতির সাথে সহাবস্থানের সৌন্দর্য। এটি কেবল একখণ্ড ভ্রমণ নয়, বরং নিজের ভিতরের এক গভীর উপলব্ধি, আত্ম আবিষ্কারের এক অসাধারণ অধ্যায়। এই শেয়ার গাড়িতে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছিল মাত্র 250 টাকা। আমরা চলেছি শিলিগুড়ির পথে। শিলিগুড়ি থেকে বাসে করে আমরা ফিরেছিলাম দুর্গাপুর। শিলিগুড়ি পৌঁছে এক্সপ্রেস লাইনের ওয়েটিং রুমে কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপরে বাসে সবাই বোর্ডিংয়ের জন্য রেডি হলাম। ধীরে ধীরে সবাই বাসে উঠছেন। আমরা আমাদের লাগেজটা এখানে রাখলাম, রাখার পরে ধীরে ধীরে বাসে উঠলাম। চলুন বাসের ভিতরের অংশটি একটু দেখানো যাক। এই বাসটি কিন্তু অনেকখানি ইমপ্রুভ করেছে। আমি এর আগেও এই বাসে গিয়েছি, কিন্তু এবারে যে পরিমাণ আরামের সাথে গিয়েছিলাম ততটা আরাম কিন্তু আগে পাইনি। টিভি, পার্সোনাল হেডফোন সব কিছুর কিন্তু ব্যবস্থা রয়েছে। তার সাথে অবশ্যই রয়েছে চার্জিং পয়েন্ট। এক্সপ্রেস লাইন পরিবহনের বাসে রয়েছি। এই বাসে করে আমরা ফিরছি। ফেসিলিটি অনেক বেটার করা হয়েছে। আগে এই বাসে যখন এসেছিলাম এই স্পেশাল ফেসিলিটি আমরা অ্যাভেল করতে পারতাম না, তাই এটা একটা অন্যরকম পাওনা। বাস ছাড়ার কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিল জলখাবার। জলখাবারে ছিল মশলা চিড়ে, কেক, বিস্কুট ও জল। মোটামুটি পেট ভরে গিয়েছিল এই খাবারটি খেয়ে। রাতে ডিনার করার জন্য বাস দাঁড়িয়েছিল। সেখান থেকে আমরা ডিনার করেছিলাম রুটি এবং ডিম তড়কা। আপনারা চাইলে অন্যান্য কিছু খেতে পারেন। এখানে আলু ভাজা, মিক্স ভেজ, চিকেন, মাটন সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। গতবারের থেকে এবারের ব্যবস্থা আরও ভালো লেগেছে। শুধুমাত্র যে আমাদেরই বাস এখানে দাঁড়িয়েছে এমনটা কিন্তু নয়, প্রচুর বাস এই সময় এখানে দাঁড়িয়েছিল। আমরা রয়েছি স্বাগতম ধাবায়, যেটি মল্লারপুর, বীরভূমে অবস্থিত। এখানে আপনারা ফ্রেশও হতে পারেন এবং আগের থেকে ব্যবস্থাপনা অনেক সুন্দর দেখে ভালোই লাগলো। দুর্গাপুর ফেরার জন্য আবার বাসে চেপে বসলাম। দার্জিলিং ভ্রমণ 2টি পর্বে শেষ করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, ভালো থাকবেন।